স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দশম জাতীয় সংসদের 2017 সালের প্রথম অধিবেশন ছিল আজ। সংসদে ভাষণ দিলেন মহামান্য রাষ্ট্রপতি। এছাড়া নির্বাচন কমিশন গঠনের অপেক্ষা আছে বিভিন্ন দল। এসব নিয়ে আজকের আলোচনা রাষ্ট্রপতির মিশন। কথা বলতে স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন বিএনপির মুখপাত্র ধানের সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়াও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। সুভাষ দা, আজ জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সহ দলের অন্যান্য আওয়ামী লীগের অন্যান্য গুরুত্বপূর্ণ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন। আমি যেটি জানতে চাইবো যে বাংলাদেশে আইন কানুন তদন্ত সংস্থা তদন্ত করে দিলে কি বাইর করবে? এটি তো এখনো তদন্ত শেষ হয় নাই। মানে যদি সরকার প্রধান বলেন যে এটি উমুকে করেছেন, তারপরে তদন্তের দরকার থাকে কিনা? না, আপনাকে ধন্যবাদ। আমাদের রাজনীতির সংস্কৃতিতে এই বিষয়গুলো আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি। এখন আপনার তো এটা মানে বোধ করি মনে থাকবার কথা যে আমরা এই প্রসঙ্গে কথা বলি। সুভাষ দা, এই প্রসঙ্গে বলি, মানে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘকাল ধরে দেখে এসেছি, এটা যে কোনো কিছু নিয়ে বলতে হবে। আমি এই আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করলেন সেজন্যই বললাম। 1989 সালে যখন গোলাম আজম ওই সুন্দরগঞ্জ এলাকায় তিনি সভা করতে যেতে চেয়েছিলেন, তখন যে প্রতিরোধ আন্দোলন হয়েছিল তার নেতা ছিলেন মঞ্জুরুল ইসলাম লিটন। ওকে, তা স্বাভাবিক কারণে এটা ধরে নেওয়া যায় যে ওই এলাকাতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এবং যেভাবে ওই এলাকাটা একেবারে অভয়ারণ্য পরিণত করা হয়েছিল, প্রায় 200-র উপরে আওয়ামী লীগের নেতা কর্মীকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে, 2000 দোকানপাট ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এমন একজন প্রেক্ষাপটে স্বাভাবিক কারণে এটা একেবারে ধরেই নেওয়া যায় যে হত্যাকাণ্ডের দেশে পুলিশ থাকার দরকার কি? সে তদন্ত পরবর্তী যে কোনো হত্যাকাণ্ডের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে রাখেন, দেশে পুলিশ তদন্ত কর্মকর্তা এগুলো তো দরকার তো নাই। জামাত বিএনপির কোনো কিছু মানে সাখাওয়াত হোসেন সাখাওয়াত আর বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুরজিৎ সেনগুপ্ত তো বলেছেন যে বেগম জিয়া করেছেন। আপনি পুলিশ এগুলি আর তদন্ত করে তদন্ত বিষয় কোন তদন্তে বাংলাদেশ সরকার বর্তমান সরকার হস্তক্ষেপ করেছে? এই যে মারাত্মক হস্তক্ষেপ করেছে, সংসদে বলছে যে এটা তদন্তের মতন এরকম একটি ঘটনায় যেখানে আওয়ামী লীগের একদম প্রভাবশালী মন্ত্রীর জামাতা উপস্থিত ছিল, সেখানে সেভাবে তদন্ত কি কোনো বন্ধ হয়েছে? তদন্ত কোথাও কি বন্ধ হয়েছে? বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তদন্ত কি বন্ধ হয়েছে? অতএব তদন্তের মতো চলবে এবং রাজনীতির যে বিষয়গুলো এগুলো তো তার বক্তব্য থাকবে। সংসদে এরকম বক্তব্য সমর্থনই করছেন, আপনি বলছেন যে এটা ভালো হয়েছে, ভালো বক্তব্য। না, আমি যেটা প্রেক্ষাপট সেটাই বললাম, আমি জানি বলে বলছি, এবং এই প্রেক্ষাপটগুলো বাংলাদেশের রাজনীতিতে একেবারে খুব স্পষ্ট। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, এই কথা ঠিক, আমরা যেভাবে বিষয়টি দেখি না কেন, আমরা যদি দেখি যে আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ড, 21 আগস্টের গ্রেনেড হামলা, সব সময় আওয়ামী লীগের নেতা নেত্রীরাই সাফারার। এটির কি কোনো রকম আপনি বিশেষ কোনো মাজেজা বলতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, সবসময় আওয়ামী লীগের নেতা নেত্রীরা সাফারার এইটাও না। ইলিয়াস আলীর মতো নেতা গুম হয়ে আছে এত বছর, তাকে গুম করে ফেলা হয়েছে, তার ফ্যামিলি জানেও না তার মৃত্যু দিবস কবে, না বেঁচে আছে না কি। চৌধুরী আলম, ব্লাকসামের সাবেক এমপি হীরা, এরকম অসংখ্য বলা যাবে। এখন যে যারাই হোক, আওয়ামী লীগের যারা হয়েছে সেটাও দুঃখজনক নির্মম, বিএনপির যারা হয়েছে সেটাও দুঃখজনক নির্মম। কিন্তু আমরা কি চাই? আমরা চাই হচ্ছে একটা ঘটনা ঘটার পরে সেটা সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীরা বিচার পাবে। এখন সেই ক্ষেত্রে আগের এক্সাম্পল যদি খারাপ কিছু থেকে থাকে, সেই এক্সাম্পল এনে আপনি নতুন খারাপকে আরো জাস্টিফাই করবেন, এই প্রবণতাটা খুব খারাপ। কিন্তু পার্লামেন্টে বলার পরে কি এটা জাস্টিফাইড হয়? না, জাস্টিফাইড হয় না। তবে মানে এটা বলে কি লাভ হয় সরকারের? তদন্তের ক্ষেত্রে প্রভাবিত করে, কারণ ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকে তদন্ত প্রভাবিত না। আমি যেটা বুঝতে চাই সাধারণত, যদি তদন্ত প্রভাবিত করলে তো প্রধানমন্ত্রীর একটি ইশারাই যথেষ্ট। সেই পুলিশ আরো একটা জিনিস আছে, দুইটা জিনিস। একটা হচ্ছে তদন্ত প্রভাবিত করার জন্য তো ইশারাই যথেষ্ট বা গোপনে করতে পারে, কিন্তু এটার মধ্যে একটা রাজনীতি আছে। তারা তাদের ফলোয়ারদের মধ্যে এটা ছড়িয়ে দিতে চায় যে আমার দলের লোকরা বা অন্য কেউ করলেও সেটাকে ঢেকে তোমরা এটাকে প্রচার চালাও, কোরাস শুরু করো যেটা বিএনপি জামাত করেছে। তার আড়ালে সেটাও সংসদে বা টেলিভিশনেই বলতে হবে। হ্যাঁ, টেলিভিশনে সংসদে করলে যেই নেতাকর্মীদের মাঝে ডিসেমিনেট যেভাবে হয় সেটা তো এককভাবে হয় না। সুতরাং যখন একটা দেখে যে একটা দলের কর্মীরা যখন দেখে তার দলের শীর্ষ পর্যায়ে থেকে এভাবে বলে দেয়া হচ্ছে, তখন সেটার প্রভাব তৃণমূল পর্যায় পর্যন্ত পড়ে। আপনি আবার এর মাঝখানে কি বললেন, যদি আমার দলের নেতাকর্মীরা করে, এইটি কেন বললেন?
যে আমার দলের নেতা কর্মীরাও যদি করে থাকে? না, আমি বলছি যে বা যারা, তারা তো আগেই তো জানে না কে করেছে, তার দলের নেতা কর্মীরাও করতে পারে, এটা তো তাদের সন্দেহের বাইরে নেই। এটা কেন বলছি শোনেন, আমার কাছে মনে হয় এইসব আমাদের বড় নেতা নেত্রীদের থাকে, যিনি মারা গেছেন তার বোনের তো তার জন্য মায়া অনেক বেশি দলীয় নেতার থেকেও, রক্তের সম্পর্ক, তাকে অনেক ম্যাচিউর মনে হয়েছে। বোন খুব আত্মীয়। তিনি তৌহিদা বুলবুল বলছেন শুধু জামায়াত করলে তো হবে না, যদি জামায়াত হয় জামায়াত, যদি আওয়ামী লীগ হয় আওয়ামী লীগ, যদি আমি হই আমি, এনিবডি, আমরা তার পানিশমেন্ট চাই, আমাদের আর চাওয়ার কিছু নেই। এটা তো প্রধানমন্ত্রী বলছেন। কথা হবে এইটা, যদি এটা হয়ে থাকে তাহলে আগেই ডিক্লেয়ার করে দিচ্ছেন কেন জামায়াত? কই তার বোন তো বলে নাই যে জামায়াত, বলছে আগেই জামায়াত করবেন না, আগেই বিএনপি করবেন না। আপনি আবার বোনকে উদ্ধৃত করছেন, বোনকে উদ্ধৃত করছেন, তার স্ত্রী কিন্তু আবার বলেছেন যে বিএনপি জামায়াত এবং নানা ধরনের সংশ্লিষ্টতার কথা। আবার তার শালাকে তো গ্রেফতার হতে হচ্ছে। এক্স্যাক্টলি, তো সেইজন্য আপনি শুধু বোনকেই কেন উদ্ধৃত করছেন? কারণ এটা আপনার সুবিধা হচ্ছে। শালাকেও তো গ্রেফতারের আওতায় দেখছি, সন্দেহের আওতায় দেখছি। আপনি যদি আত্মীয় এবং দলীয় লোককে সন্দেহের আওতার মধ্যে না দেখেন তাহলে এরা গ্রেফতার হচ্ছে কেন? আওয়ামী লীগের, যুবলীগের যে গুম হয়েছিল, 2-3 সপ্তাহ গুম হয়েছিল, তারা গ্রেফতারের আওতায় আসছে। তার মানে হচ্ছে তার দলও জড়িত থাকতে পারে। সেটা জানার পরেও তিনি প্রকাশ্যে এভাবে বলছেন, তার নেতাকর্মীদের মধ্যে ডিসেমিনেট করা যে এই দায় জামায়াত বিএনপির উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা না। ওকে, এটা আওয়ামী লীগের নেতারা ভালোই বুঝতে পারছেন বলে মনে হচ্ছে যে নিশ্চয়ই সেটা আগামী কয়েকদিন আমরা এটা দেখতে পাবো। জনাব হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আজ রাষ্ট্রপতি বিরোধী দলের গঠনমূলক অবস্থানের কথা বলেছেন। বিগত 3 বছরের সরকারের গঠনমূলক সমালোচনায় আপনারা কোনো ভূমিকা রাখতে পেরেছেন কিনা? না, আমরা তো চেষ্টা করেছি সরকারের যেগুলো বিরোধিতা আছে, যেগুলো সরকারের ব্যর্থ হয়েছে, সেই ব্যাপারে আমরা সোচ্চার হওয়ার চেষ্টা করেছি। আপনি কি এরকম মনে হয় এটাতে মনে হচ্ছে যে জাতীয় পার্টি এখন বিরোধী দল হিসেবে? না, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সংসদে হচ্ছে বিরোধী দলের নেত্রী হচ্ছে আমাদের রওশন এরশাদ। অ্যাকচুয়ালি আমাদের যে পার্টির যে মূল অ্যাসেট, পার্টির যে স্তম্ভ, সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। তারা দুজন আলাদা। এখন আমরা মূলত হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে জাতীয় পার্টি করি, আর রওশন এরশাদ বিরোধী দলের নেত্রী হলেও তার যেভাবে বিরোধী দলের নেত্রীর ভূমিকা পালন করা দরকার ছিল সেভাবে পালন করা হয়নি। কিন্তু আমাদের পার্টি যাকে নিয়ে চলে, সেই হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছে বিভিন্ন ভাবে, মন্ত্রীর পদমর্যাদা, উপদেষ্টা থেকে মানে গাছেরটা খেয়ে তলারটা কুড়িয়ে সব উপদেষ্টা। এইটা অনেক দেশেই এই ধরনের আছে, কিন্তু এর বাইরেও আমরা কিন্তু আসলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে রাজনীতি, এই রাজনীতি আমরা জাতীয় পার্টি, আপনি বিএনপিকেই দেখেন না, বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, তারপরও কিন্তু তারা ওইভাবে তাদের ভূমিকা পালন করতে পারতেছে না। কিন্তু এর শত শৃঙ্খলের মাঝখানেও হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু বারবার চেষ্টা করতেছে, কখনো উন্মুক্ত জনসভা করে, কখনো প্রেস কনফারেন্স করে, কখনো বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানববন্ধন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। চেষ্টা করেছেন যে সরকারের যেগুলো বিরোধিতা, যেমন আজকের বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাতে জনগণের একেবারে নার্ভিশ্বাস উঠে গেছে। প্রথমত এক হচ্ছে সন্ত্রাস, এক হচ্ছে মাদক। আজকে তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে গেছে, কিন্তু সরকার ওই ধরনের পদক্ষেপ নিতে পারেনি। জাতীয় পার্টির পদক্ষেপের ক্ষেত্রে আপনি বলছেন যে মানে রওশন এরশাদ যেরকমই থাকুক, এরশাদ সাহেব ঠিক, এরশাদ সাহেব মানে গঠনমূলক আমাদের অ্যাসেট, উনি চেষ্টা করতেছেন যেভাবে হোক সরকারকে চাপে রাখার জন্য। ওকে, মানে আপনার এই বক্তব্য আমার বিশ্বাস করতে পারলে খুবই ভালো লাগতো। আমি আপনাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না। পরে আবার বলবো না আপনার সাথে কথা বলার। চেষ্টা করতেছি, 100% চেষ্টা করতেছি। জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজ সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিলেন, তার মধ্যে থেকে আপনি নির্বাচন কমিশন নিয়ে কোনো চিন্তা ভাবনার বিষয়টি যে তিনি আসলে সেভাবে উল্লেখ করেননি, সেটি আপনার কাছে ইচ্ছাকৃত মনে হয়েছে কিনা, আপনার কাছে মনে হয়েছে সেই ক্ষেত্রে আপনি কোনো বার্তা নিয়েছেন কিনা নির্বাচন কমিশন প্রসঙ্গে? ধন্যবাদ। আমরা সবাই আশা করছিলাম কয়েকদিন পরে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেখানে এসে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রপতির ক্ষমতা যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন, এটা তো রাষ্ট্রপতির বক্তব্য না। কারণ সংসদীয় গণতন্ত্র যেটা আমরা বলি, বিএনপিও দাবি করে যে তারাই দীর্ঘদিন পরে 1991 সালে সংসদীয় গণতন্ত্র চালু করেছে।
তো সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী, মানে আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যে বক্তব্য জাতীয় সংসদ দিবেন যে সরকার তৈরি করে দিবে, রাইট। তাহলে এখানে রাষ্ট্রপতির সদিচ্ছা থাকলেও তিনি কতটুকু করতে পারবেন এটা আমার কাছে মানে আমি খুব বেশি আশাবাদী না আমরা নই। সেটি জেনেই রাষ্ট্রপতির যেটি একটা আনুষ্ঠানিক বক্তব্য, সেই জন্য আমরা সেটির প্রসঙ্গে হ্যাঁ, জানতে চাই, তারপর আমি মনে করি যে সরকারের ইচ্ছাটা বোঝার জন্য। রাষ্ট্রপতির কাজে যদি সরকার হস্তক্ষেপ না করে, আমি যেহেতু সংলাপে গিয়েছিলাম, আমাদের দল সংলাপে গিয়েছিল, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে যদি সরকার হস্তক্ষেপ না করে, রাষ্ট্রপতির মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে একটা কিছু করে দেওয়া, যেখানে অন্তত মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদটা যতটুকু সম্ভব কমিয়ে আনা। এখন এইটা কিন্তু দুই পক্ষকেই বুঝতে হবে। এখন যদি সরকার মনে করে যে আমরা তো মানে যেটা ইতিমধ্যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে কে এম হাসানের নাম বিএনপি প্রস্তাব করেছে, এটি আমি বিএনপি কাদের নাম প্রস্তাব করেছে জানি না, তবে জোটের শরিক হিসেবে যতটুকু আমরা জানি যে কে এম হাসানের নাম প্রস্তাব করা হয়নি। তার মানে হচ্ছে যে আপনি কি করতে চান এটিকে আগেই ডিটারমাইন যে আমি বিএনপি যাই বলুক আমি ওটার বিরোধিতা করব, তাহলে সমস্যার সমাধান খুব বেশি হবে বলে আমি খুব বেশি আশাবাদী না। তো আমরা বিশ্বাস করতে চাই যে আগামী দিনের রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য সরকার যদি মনে করে যে আবার একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে হ্যাঁ রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে, হয়তো লং টার্ম রাষ্ট্র ক্ষমতা থাকবে, কিন্তু পরিণতি খুব বেশি মানে শুভ কিন্তু নয়। কারণ ইতিহাস যদি আমরা পড়ি তাহলে সমস্ত স্বৈর শাসকই যদি দেখেন পরিণতি খুব সুখকর নয়। যেমন আপনার সাদ্দাম হোসেনের কথা দেখেন, ফিদেল আপনি কাস্ত্রোকে দেখেন, আপনি ফিদেল কাস্ত্রোকে দেখেন। ফিদেল কাস্ত্রোর অবস্থান থেকে যদি আপনি দাঁড়ান, একটি বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা এবং মানুষকে জনগণকে মুক্তির বাণী শোনানো এবং সেখানে দিয়েছে। আপনি যদি মুগাবেকে দেখেন জিম্বাবুয়ে, দুর্নীতিমুক্ত শাসন, আপনি যদি মাহাথির মোহাম্মদকে দেখেন, একটি মাহাথির মোহাম্মদ জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে থাকা অবস্থায় কিন্তু রাজনীতি থেকে চলে গেছে। না আনোয়ার ইব্রাহিমের কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনার মনে থাকবে যে বিরোধিতা করেছে। মাহাথির কখনোই জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে থাকা অবস্থা যান নাই। আমি বলতে চাই বাংলাদেশের যে রাজনীতি কন্টেস্ট, সেখানে আমি মনে করি মাহাথির একটা জায়গা থেকে রাজনীতি থেকে চলে গেছে। আমি মনে যে এটা হয়তো সে ধরে রাখতে পেরেছে, হয়তো আগামী একদম মানে এগুলি হয়তো আপনারা বক্তৃতায় বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় না মাহাথির খুব জনপ্রিয় ছিলেন মালয়েশিয়াতে যখন তিনি ক্ষমতা থেকে যান, এবং তিনি খুব যেটিকে বলা হচ্ছে যে খুব খারাপ ভাবে গিয়েছেন। তিনি খুব সুখে শান্তিতে আছেন, পুত্র জায়াতে তিনি ভালোই করছেন। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন সুভাষ দা আপনার কাছে জানতে চাইবো যে এই যে ওবায়দুল কাদের একটি কথা বললেন যে বিচারপতি কে এম হাসানের নাম দিয়েছেন বিএনপি, সেই কথাটি তিনি কোত্থেকে পেলেন? এই কথা কি তাহলে আমরা ধরে নিব যে মাননীয় বা মহামান্য রাষ্ট্রপতি ওবায়দুল কাদের সাথে নিয়মিত কথাবার্তা বলেন? এটি তো তার সাথে প্রিভিলেজ কমিউনিকেশন হওয়ার কথা, এক। আর দুই হচ্ছে বিএনপি থেকে যে বলা হলো যে ওবায়দুল কাদের মিথ্যা কথা বলছেন, এটি আওয়ামী লীগের জন্য খুব ভালো কথা হলো কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ওবায়দুল কাদের কি করে জানলেন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি কি প্রস্তাব দিয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন এরকম কোন প্রস্তাব আসলে তারা দেন নাই, এরকম কোন নাম তারা বলেন নাই। ওবায়দুল কাদের এটি কোত্থেকে পেলেন এই কথা? কঠিন প্রশ্ন, এবং কেনই বা বললেন? মানে তার আগে আমি ভূয়া ভাইয়ের একটা কথা বলি যে ছোট্ট একটি কথা, সংসদীয় গণতন্ত্র বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, এই কথার সাথে আমি কোনোদিনই একমত হব না। আপনার নিশ্চয় মনে আছে 91 সালে প্রথম যখন জাতীয় সংসদ নির্বাচন হয় 90 ছাত্র গণঅভ্যুত্থানের পরে, তখন বিচারপতি শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদীয় সরকারে আসতে গেলে একটি সংস্কারী দল বিল আনতে হবে, সেই বিল কিন্তু বিএনপি আনছে না। জাতির উদ্দেশ্যে উনি ক্রন্দনরত অবস্থায় ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে সালাউদ্দিন ইউসুফ এবং আমাদের মরহুম নামটা হচ্ছে কিন্তু সুভাষ দা, বিএনপি সেই সময় সংসদে সংখ্যাগরিষ্ঠ ছিল, বিএনপি যদি সেটিকে অ্যালাউ না করতো তাহলে কিন্তু সংসদে গণতন্ত্র আসতো না। 151 ভোট ওই সময় তো ছিল না, এই প্রেক্ষাপটটা ভিন্ন। কেননা এইটা আওয়ামী লীগ তার উদ্যোগ নিয়ে বাধ্য করেছে সংসদীয় সরকার। দুই, আর এই যে একটা কথা আছে না, রজ্জুতে সর্প ভ্রম,
সাপ দেখলেই সব সাপ করে চিৎকার করা, দড়ি দেখে দড়ি দেখলেই। তো এই রজুতে সর্পভ্রমের মতন অবস্থা হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে যে কথাগুলো বলা হয় সব কথা কিন্তু কথা নয়, কারণ আমাদের কথার চুন কথা। খেয়ে মুখ পুড়েছে যে বারবার। হ্যাঁ, সব কথা আমাদের তো কথার চুন কথা খেয়ে নয়। বারবার মুখ এবং পুড়েছে, এই সেই জন্য বিচারপতি কে.এম. হাসান দই দেখে নিজেও হচ্ছে মূলত। কোনো ক্ষেত্রে রাজি হবেন কিনা আমার সন্দেহ আছে। না না, বিচারপতি না, না, কে এম বিচার- হাসান, না, না, এই বিচার- প্রসঙ্গটি তো আলাদা। বিচারপতি কে না, এম না, হাসানের নাম আসলো নিজে কেন? দেওয়া হয়েছে, আসলো সেইটি কেন আসলো? না, এটা আমি জানি না কি কারণে প্রসঙ্গটা এসেছে। না, এই প্রসঙ্গটা কেন আসলো? না, আমি এই ব্যাখ্যা মানে আমি যে দিতে কথা পারবো না। বলা হয়নি সেই কথা কেন বলা হলো? বিচারপতি কে.এম. হাসানের যেদিন উনি পদত্যাগ করেন ঠিক ওই মুহূর্তে এই আমি ইতিহাস- ওই জায়গায় ছিলাম। না, সুভাষ দা, এই না, না, আমি ইতিহাস ওই জায়গায় আমরা ছিলাম। জানি। এই ধানমন্ডি ইতিহাস 5 আমরা নম্বরে ওনার বাসার সামনে আমি তখন Right, উপস্থিত right, ছিলাম। right, right. আমার যে প্রেক্ষাপটটা যেটা বলি, বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে কারা? তারাই করেছে, কিন্তু নামটি না, না, ওবায়দুল- সম্পূর্ণরূপে আমার বিএনপি প্রশ্ন করেছে। সুভাষ দা, ওবায়দুল কাদের বিচারপতি কে এম হাসান নামটি কোথায় পেলেন? না, এখন একজন সরকারি দলের Apparently তিনি মিথ্যা কথা বলেছেন। Apparently তিনি মিথ্যা কথা আমার বলেছেন। কাছে আমি বলতে পারবো না। অথবা তিনি রাষ্ট্রপতির সঙ্গে যে প্রিভিলেজ কমিউনিকেশন সেটি কোনো না কোনো ভাবে বাক করেছেন, যেটি এটা যেটি ব্যাখ্যা প্রায় উনি- ওয়াটারগেট সেটা কেলেঙ্কারি। ব্যাখ্যা উনি দিতে পারবেন। না না, দুইটার একটা আপনি আসেন যে হয় উনি আড়ি পেতে কথা শুনেছেন, খালেদ অথবা 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 তিনি মিথ্যা কথা বলছেন। খালেদ মহিউদ্দিন ভাই, আপনি তো জোর করে আমার দিয়ে মুখ দিয়ে হয় বলতে মিথ্যা পারবেন না না। হয় না, অনৈতিক। না, মিথ্যা না। আমার কথা হচ্ছে যেহেতু ওনারা দুইজন বলেছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, জি। ওবায়দুল কাদেরের কথা বলেছেন, জি। তারা এই ব্যাপারটা বলতে পারবেন। জি। আমি শুধু একতরফা বলি যে বাংলাদেশের যে রাজনীতির ইতিহাসে নির্বাচন কমিশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি। আপনি এই যে বিচারপতি আজিজ, বিচারপতি সাদেক, বিচারপতি নানান রকম সমাজ আকারিয়া, জকরিয়া, এদের নাম শোনা গেছে কিন্তু বিএনপির আমলে, জি, এবং এই প্রেক্ষাপটটা তৈরি করেছে তারা। আমার মনে হয় এবং যে- নির্বাচন কমিশন নিয়ে আমার মনে হয় যে- কখনো এর আগে কখনো বিতর্কিত হয়নি। ডক্টর সাহেব, এই প্রসঙ্গে আপনার একটু মন্তব্য শুনতে চাইবো যে আমরা অনেকগুলি বিতর্কিত নাম আসলে 2006-07 মধ্যে এই সময়টার মধ্যে শুনেছি অনেক। 2005 থেকে যদি আমি বলি, বিতর্কিত নাম যাই শোনেন না এবং বিতর্কিত শোনেন, যে কর্মকাণ্ড। কথাটা আপনি বলছিলেন জি। আমার আর খুব বেশি বাড়িয়ে বলার দরকার নাই যে সরকারি দলের সাধারণ সম্পাদক, তিনি একজন মন্ত্রী, রাষ্ট্রপতি 31টি দলের সঙ্গে কথা বলেছেন, সবাই তাদের সুপারিশ দিয়েছে, এটা তো তার হেফাজতে। এখনো তো এটা না, ডিসক্লোজ সেটা করার হয়তো বিষয় গোপন আসেনি। গোপন কোনো বিষয় নয়। ডিসক্লোজ করার না, বিষয় আওয়ামী লীগের আসেনি। সাধারণ সম্পাদক হিসেবে তিনি মহামান্য আসেনি। রাষ্ট্রপতিকে জানতেই চাইতে পারে যে বিএনপি কি বললো, তখন মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে যে বিএনপি কি তাহলে- বলেছে। আমি শেষ করি কথাটা। জি। তাহলে সে কথাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে হবে যে রাষ্ট্রপতি আমাদের বলেছেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বিএনপি এখনো পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতিকে নিরপেক্ষ এবং সজ্জন, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন এই ভরসায় বসে আছে। সেই অবস্থায় যদি একতরফাভাবে আওয়ামী লীগ কি নাম দিল, কি করলো, বা অন্যরা কি করলো সেটা ডিসক্লোজ করলেন না, শুধুমাত্র বিএনপি যদি না, দিয়েও BNP কে থাকে, জিজ্ঞেস করলে, BNP কে দিয়েও জিজ্ঞেস করলে থাকে, BNP কেও বলবে। সেটা মির্জা সেটা ফখরুল যদি ইসলাম disclose জানতে করেন, চাইলে, মির্জা ফখরুল সেটা। ইসলাম জানতে চাইলে আওয়ামী লীগের আরেকটা কেউ হচ্ছে বলবে। গিয়ে আমার মনে হয় কে.এম. হাসানকে তারা বারবার সামনে এসে আবার বিতর্কিত করতে চান। তিনি কবে কোন আমলে বিএনপির কোন পদ ধারণ করেছিলেন তার উপর ভিত্তি করে, যখন তিনি চিফ জাস্টিস ছিলেন তখনকার কোনো বিতর্ক, কোনো রায় নিয়ে তাকে নিয়ে কি আছে? নেই। অতএব সেই না, ওই কিন্তু তিনি টার্ম বিএনপির ছুড়ে আন্তর্জাতিক আসছেন। বিষয়ক সম্পাদক অথচ ছিলেন কিনা? দেখেন, বিএনপির ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন যদি কিনা? ছিলেন এবং ছিলেন, বিএনপি তিনি যখন তাকে ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানোর জন্য, তিনি প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারকদের বয়স বাড়ানো হয়েছে কিনা? একজন বিচারকদের মানুষের- বয়স বাড়ানো না, হয়েছে কিনা? সেটা ভিন্ন বিতর্ক। না, না, বিতর্কে একই যেতে বিতর্ক, চাইলে যাবো। একই বিতর্ক। একই বিতর্ক না, একই আমার বিতর্ক। কথাটা মানে শেষ করতে সেখান দেন। থেকে শান্ত আমার হয়। কথাটাকে কারণ আমি শেষ না করতে থামাই দেন। আপনাকে। জি, জি, জি। ওখান না, না, থেকে কিন্তু- ডক্টর ওখান থেকে সাহেব কিন্তু বলুন, শুরু। সুভাষ দা। ওখান থেকেই শুরু। না, ওখান থেকে শুরু না, আমি আপনি বলি যখন আপনাকে। বয়স বাড়ালেন, যদি তার আপনি আগে একজন বিচারপতি মানুষের মাহমুদুল সততা চৌধুরী বানাননি কোথায়? আপনি। তিনি যখন দলীয় লোক ছিলেন কোন এককালে, তখন দলীয় লোক। তিনি যখন সাংবিধানিক একটা পোস্টে বসলেন তখন দলীয় সিদ্ধান্ত তার মাধ্যমে একটাও ইমপ্লিমেন্ট হয়েছে বলে কোনো বিতর্ক তৈরি হয়নি। এখানে তার ওই সাংবিধানিক পোস্টের সততা তিনি রক্ষা করেছেন। তারপর হচ্ছে গিয়ে সেই রেশ ধরে আপনারা তাকে দলীয় বিতর্ক, পক্ষপাত দুষ্ট বলবেন, অথচ ছাত্রলীগের সেই একজন রেশ ধরে- শীর্ষ নেতার আপন বড় ভাই, আপন ভাই, তিনি বিচারপতি, তার সেই বিচারপতির বাংলাদেশ সমাজ আন্ডারে না, 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 সেখানে না, আপন না, বড় ভাই, না, না। ছাত্রলীগের এরকম সে সভাপতির আপন বড় ভাই, না, না। সেই বিচারপতি ডক্টর- আন্ডারে খালেদা ডক্টর- জিয়ার বিচার হবে, সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলতে পারবে না। ডক্টর- তখন বলবেন যে বিচার বিভাগকে বিতর্কিত করা হচ্ছে। ডক্টর সাহেব, আমি বলি, এটা কেন ডক্টর করছে? সাহেব, আমি বলি বিচারপতি কে এম হাসান, আমি বলি বিচারপতি কে এম হাসান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন কিনা সেটি নিয়ে কিন্তু আসলে বিতর্ক তৈরি হয় নাই। বিতর্ক তৈরি হয়েছে যখন ব্যারিস্টার মওদুদ আহমেদ উনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স সেখানে বাড়িয়েছেন। কে.এম. হাসানের দায় কোথায়? যদি সেটা হয়েও থাকে, কে.এম. হাসানের দায় কোথায়? তার একটা পক্ষপাতমূলক আচরণ তার পদে থাকা অবস্থায় কি কেউ দেখাতে দায় তো পেরেছে? কে এম হাসানের না, দায় বিএনপির। বিএনপি দুষ্ট। দায় বিএনপির হলে বিএনপি আপনারা কে.এম. দুষ্টুমি করেছে। হাসানকে কেন বারবার টেনে এনে বিতর্ক করছেন? সেটি তিনি তো আওয়ামী লীগ স্বেচ্ছায় দুষ্ট। সরেও গেছেন। সেটি আওয়ামী লীগ দুষ্ট। সেইখানে আর আজকে আপনি আগে ভাগে এই নাম এইভাবে বলে দিচ্ছেন কেন? তাকে বিতর্কিত করছেন। Right, একই ইচ্ছা সঙ্গে করে। রাষ্ট্রপতিকেও আপনি
বিএনপি যেখানে আস্থার জায়গাটা এখনো শেষ ভরসার জায়গা দেখছে, দেশের রাজনীতিতে এই জায়গা থেকে উত্তরণের জন্য একটা জায়গাকে অন্তত নির্ধারিত হচ্ছে, সেই জায়গাটাকে আপনি বিতর্কের মধ্যে নিয়ে আসছেন, আবার রাজনীতিকে ঘোলাটে করার জন্য, আবার অস্থিতিশীলতা তৈরি করার আমার মনে হয় যে জন্য। ডক্টর এবং সাহেবের সাথে আমি এই বিষয়ে একমত। জনাব হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিষয়ে আপনি যেটাকে বলছিলেন যে তাকে নিয়ে রাজনীতি, বেগম জিয়া বলছেন তারা এরশাদকে বি টিম হিসেবে রাখছে, নিজেরা ক্ষমতা না আসলে যাতে এরশাদকে ক্ষমতায় বসানো যায়, কিন্তু তার কোনো জনভিত্তি নেই। আওয়ামী লীগের বি টিম হওয়াটা আমার কিছুটা সত্যি মনে হচ্ছে বেগম জিয়ার কথা। না, আমার কাছে তো সত্য মনে হয় না। তার কারণ হচ্ছে এই বাংলাদেশের যদি রাজনীতি আপনি দেখেন, জি, তাহলে দেখবেন যে এই গত এরশাদ সাহেবকে স্বৈরাচার বইরা তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। উনি যেহেতু গণতন্ত্রের মানসপুত্র, এই জন্য উনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছেন। কে গণতন্ত্রের মানুষপুত্র? হোসেন মোহাম্মদ এরশাদ। এবং উনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছেন। মানুষকন্যা এবং আপনি আর দেখেন মানুষপুত্র। গত এই মানে 25-26 যে বছর, এরশাদ সাহেব গত স্বেচ্ছায় ক্ষমতা 25-26 বছর আপনি একটা জিনিস দেখেন জি, যে এই দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এরা দুই দল কত বড় স্বৈরাচার। হোসেন মোহাম্মদ এরশাদের সময় আপনি যদি হিসাব করেন, কেন আপনি যদি সময় দেন, স্বৈরাচার? হাতে গোনা 4 জন লোক মারা গেছে, সেটা এরশাদ দায় না। কিন্তু গত 25-26 বছরে বিএনপির সময় কয় হাজার লোক মারা গেছে, গম হয়েছে। পত্রপত্রিকা আওয়ামী অনেক, লীগের সময় পত্রপত্রিকা অনেক বেশি আওয়ামী লীগের ভাইব্রেন্ট সময় হয়েছে। কত আপনারা লোক গম হয়েছে, পত্রপত্রিকা অনেক কত বেশি লোক মারা ভাইব্রেন্ট গেছে, হয়েছে, সেটা আপনারা দেখেন। এখন আর আসেন, আর মূল কথায় আপনি আসেন। জি, যখন আমরা বিএনপির সাথে থাকি, তখন পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ হচ্ছে এরশাদ হচ্ছেন একেবারে সবকিছুর ঊর্ধ্বে। যখন উনি বেগম জিয়াকে একটা বাড়ি দিলেন ক্যান্টনমেন্টে, এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন চিন্তা করলেন যে উনি একটা বাড়ি দিয়ে কিভাবে চলবেন, উনাকে আরেকটা বাড়ি দেওয়া হলো গুলশানে, ওই ভাড়া দিয়ে উনি চলবেন, তখন পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়ার কাছে অনেক ভালো ছিল। না, ভালো বলেন নাই তো উনি কখনো। কিন্তু ভালো ছিল। কোথায় এবং ভালো যখন বলেন উনি নাই? 4 দলীয় জোট করলেন পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে, তখন উনি খুব ভালো ছিল। আবার দেখা যায় আওয়ামী লীগেও 96 সালেও আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতা এসেছে। এবং 2008-এর যে নির্বাচন, তা আপনি নিজেরা সেই ক্ষমতা নির্বাচনে জানতেন? কিন্তু আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে ক্ষমতা এসেছে। যখন তাদের সাথে থাকে তখন এরশাদ খুব ভালো থাকে, জনগণ কিন্তু এটা বুঝে। আবার কালকে আমরা বিএনপির সাথে গেলে আবার বিএনপির কাছে আমরা খুব ভালো হয়ে যাবো। ওকে, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একজন মানুষ, তার হাত রক্তে রঞ্জিত না। রাইট। বেগম জিয়ার হাতে রক্তে রঞ্জিত, তার সময় অনেক গুম হয়েছে, হত্যা হয়েছে। এবং বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তাদের হাতে রক্তে রঞ্জিত, তাদের সময় অনেক হত্যা হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। গোলাম মোস্তফা ভূঁইয়ার কাছে জানতে চাইবো যে আজ দশম জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, মানে 2017 সালের প্রথম অধিবেশনে, মানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরেছেন। আপনার দৃষ্টিতে এই উন্নয়নমূলক চিত্রগুলি সম্পর্কে আপনার কোনো দ্বিমত রয়েছে কিনা, বা আপনি এটিকে সরকারের সবচেয়ে বড় সফলতা কোনগুলিকে মানেন, ব্যর্থতা কোনগুলিকে মনে করেন? মানে উন্নয়ন তো একটা ধারাবাহিক বিষয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর এই পর্যন্ত যদি আসেন, প্রত্যেক সরকারের কিছু না কিছু অবদান আছে। কারণ আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অতীতের কারো স্বীকৃতি দিতে চাই না। আমি দাদাকে ওই মানে একটা কথা বলে শেষ করব যে নির্বাচন কমিশন বিতর্কিত করেছে বিএনপি। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমাকে বিতর্কিত করতে হবে? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা হয়েছেন। সে আওয়ামী লীগের কাছ থেকে তো আমরা, যেটা আওয়ামী লীগের ওই ক্যাম্প থেকে বারবার বলা হয় যে সামরিক শাসনের ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া বিএনপি, তাহলে সে আওয়ামী লীগের কাছ থেকে তো আমরা বিএনপির চেয়ে উত্তম কিছু আশা করি। কেন? যে তাদের বক্তব্য বিএনপি থেকে যদি আওয়ামী লীগ উত্তম হয়, তাহলে আপনি আওয়ামী লীগের সাথে থাকতেন, আপনারা বিএনপির সাথে জোট করেন। আমাদের বক্তব্য হলো উত্তম আশা করি। কেন? ওনারা যদি সব উত্তমের দায় আওয়ামী লীগের কেন নিতে হবে? ওনারা যদি আবার সেই বিএনপির মতোই করতে চান যে আমরাও বিতর্কিত করব, বিএনপি করে যা করে সফল আওয়ামী লীগ তাই করবে, তাহলে কি রাষ্ট্র স্থিতিশীল থাকবে? না, বিএনপি আর বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি যেটা দাঁড়িয়ে আছে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট বানিয়েছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে মীর জাফরও বলেছেন আওয়ামী লীগ। ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ সাহেবকে বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছিলেন, সে ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ সাহেবকেও মীর জাফর বলেছে বিএনপি। না, মীর জাফর বলে না বিএনপি কোনোদিন বলে না, বলেছে, আমি শুনি নাই। আচ্ছা, রিয়াজউদ্দিন আহমেদ বেগম জিয়ার আশেপাশে অনেকেই বলেছেন। আমার বিষয়টা হচ্ছে, কেন এই জায়গাটা থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন, এটি তো সন্দেহ যে আপনারা কি রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চান। বিতর্কিত করে রাষ্ট্রের কি লাভ হয়?
আপনি হয়তো সস্তা জনপ্রিয়তা, সস্তা রাজনীতি করার জন্য কথাগুলো বলতে পারেন, জনপ্রিয়তা পায় কিনা জানি না, কিন্তু রাষ্ট্রের খুব বেশি লাভ হয় রাষ্ট্রের না। কি লাভ হয় সেটি আসলে একটি বড় বড় প্রশ্ন। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো, সুভাষ দা আজকে যে নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বললেন না, সেই থেকে আসলে আমরা কি বার্তা পেলাম, মানে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেলাম কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সুভাষ দা, নির্বাচন কমিশন নিয়ে মহামান্য রাষ্ট্রপতি কোনো বক্তব্য দেন নাই, কেন এটি মনে হয়? আমার ধারণা রাষ্ট্রপতির এই বক্তব্য অনেক আগে লেখা, আচ্ছা, এবং যেহেতু নির্বাচন কমিশন নিয়ে যে সার্চ কমিটি গঠন কিংবা এই সমস্ত নানান রকম তিনি আলোচনা করছেন, সেই আলোচনার প্রতি মুহূর্তে এগোচ্ছে। ওকে, অতএব এটা আপডেট থাকা অবস্থায় উনি এই কথাটি উনি এখানে যুক্ত করেননি। আমার মনে হয় যেটি যুক্তিপূর্ণ কথা। এবং আরেকটি বিষয় প্লিজ, যে যে আমাদের আসলে বিশেষ করে বিএনপির জন্য আমি মানে অনেক ঘাটাঘাটি করে একটা সমাজশাস্ত্রের প্রস্তাব করতে চাই, সেটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল পলিটিক্যাল সাইকোলজি। এবং এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো আপনি দেখেন, সাংঘাতিক ওয়েলউইশার, আওয়ামী লীগের জন্য হ্যাঁ, করে দেন না আগে। না আমি বলি সব ভাবনা বিএনপি কে বিএনপি কে নিয়ে হেফাজতের পেট থেকে আওয়ামী লীগকে আগে বের করে না, 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 ওইটা পাল্লা করে না। এক্স্যাক্টলি, না, 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 ওইটা পারে না, নিজের দল বিএনপি নাই, হেফাজত এখন দিয়ে- প্রাইম মিনিস্টারের পুরো বক্তব্য বিএনপি। না না হেফাজত, দাদা, এই দেশে হেফাজত বিএনপি নিয়ে- দরকার নাই, হেফাজত আগে নিয়ে আওয়ামী কথা লীগকে বলুন। বাঁচান। আওয়ামী লীগকে বাঁচান, এই, রাইট। ডাক্তার শান্ত, হেফাজত নিয়ে চিন্তা আপনি করেন না, কারণ হেফাজতের চিন্তা তো না, বেগম খালেদা জিয়া তাহলে করেছিলেন। বিএনপি নিয়েও আপনার চিন্তা কিন্তু করা দরকার নাই। 2013 বিএনপি না, না, চিন্তা না, বিএনপি কে এম এ সাইদ, বিএনপি পার্থক্যটা শুনুন। এম এ সাইদকে যখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সুভাষ দা, নাম আমাদের প্রস্তাব একটু আগাইতে করেছিলেন হবে। সুভাষ দা, নির্বাচন আমাদের একটু আগাইতে কমিশনে, হবে। আমরা একটু আগাই। প্রস্তাব আমরা একটু আগাই, সুভাষ করেছিলেন, দা। এক মুহূর্ত অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওকে ওকে, সুভাষ দা, উনি তাকে মেনে আমরা নিয়েছিলেন। সুভাষ দা, আমরা একটু আগে ডক্টর সাহেব, আপনার কাছে কি মনে হয় যে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন গঠন সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তা কোনো বার্তা আমরা দেয় কিনা? আমার যেটা মনে হয় আজকের যে বক্তব্য ছিল মহামান্য রাষ্ট্রপতির, এটা একটা রুটিন বক্তব্য, 119 পৃষ্ঠার বক্তব্য, যেটা সরকারের তরফ থেকে লিখে দেওয়া হয় এবং তিনি ওনার শুধু পাঠ অনুমোদন করেছেন, থাকে। তিনি শুধু পাঠ করেছেন। হ্যাঁ, পাঠ করেছেন, জি। কিন্তু তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন কিংবা পরবর্তীতে সরকার ব্যবস্থা এইসব নিয়ে এর সঙ্গে অ্যামালগামেট করতে চান নাই, ওইটাকে ভিন্নভাবে হ্যান্ডেল করবেন, এটা আমার মনে হয়। কিন্তু উনি নিশ্চয়ই, যেহেতু 31টি দলের সঙ্গে বসেছেন, সময় দিয়েছেন এবং ওনার প্রতি সব দল যেহেতু আস্থা প্রকাশ করেছে, উনি এই আস্থার খেলাপ করবেন বলে এটা আমার মনে হয় না। এই বক্তব্য একেবারেই গতানুগতিক সরকারের বক্তব্য। আমি সিম্পলি দুইটি উদাহরণ দিই। আমি এটা কোনোভাবেই মনে করিনি এটা মহামান্য রাষ্ট্রপতির কথা। এক, তিনি এখানে বলছেন শান্তি, গণতন্ত্র, সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সেটা অব্যাহত রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আরেকটা 2014 5 জানুয়ারি নির্বাচন নিয়ে বলছেন 2014 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 10ম জাতীয় সংসদ গঠিত হয়েছে। ওটা যে অবাধ ছিল না, অবাধ ছিল, এবং আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অবাধ ছিল না, মানে বাধাহীন, মানুষ হত্যা করেছে। আপনারা বাধা শোনেন, দিয়েছেন। মানুষ বিএনপি হত্যা বাধা করেছে। দিয়েছে বা 20 দলীয় জোট বাধা দিয়েছে বলে আপনার 650-এর উপরে কেন্দ্রে ভোট হয়নি, 45টা কেন্দ্রে একটাও ভোট পড়েনি, 5 কারণ থেকে 7% উপরে ভোট হয় নাই, জ্বালিয়ে দিয়েছেন। 154 জনের উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সুতরাং এটা অবাধ নির্বাচন ছিল না, সেটা অবাধ ওটা নির্বাচন। ব্যাপক তীব্র বাধার সংঘাতপূর্ণ, মুখে সংঘাতপূর্ণ। সরকার বলছে যে সংঘাতপূর্ণ, সংবিধান আওয়ামী লীগ রক্ষার জন্য লড়াই করে ধারাবাহিক নির্বাচন ইলেকশন করেছে। করেছে। ওকে, ওকে। সুতরাং এই বক্তব্য মহামান্য রাষ্ট্রপতির নিজের বক্তব্য, এটা আমি মনে করি না। এটা ধারাবাহিক একটা যে বিষয়, সরকারের একটা রুটিন ওয়ার্ক, সেটা তিনি পাঠ করতে বাধ্য করেছেন, ওইরকম বিষয়। নির্বাচন কমিশন নিয়ে আমি মানে আগে এখনো আব্দুর রহমান আশাবাদী বিশ্বাসটা কি যে করতেন? নিশ্চয়ই তিনি ভালো করবেন এবং ওবায়দুর আজকে Exactly, ওবায়দুল বক্তব্য- কাদের যে বিতর্ক তৈরি করেছেন, এই সেই ভাবে তিনি বিতর্ক- পাত দেবেন না। এই মিলন ভাই, আস্থা মিলন আমি ভাই, রাখি। আপনি কি মনে করেন যে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়ে যে কোনো কথা বলেন নাই, সেটা থেকে আমরা কি পাঠ, কি বার্তা নিব? না, আমরাও আশাবাদী। আমরা তো চাই যে উনি যাতে একটা ভালো সজ্জন ব্যক্তি, সকলের কাছে গ্রহণীয় ব্যক্তি, এই ধরনের একটা ব্যক্তিকে যাতে নির্বাচন কমিশনে নিয়ে আসেন, যাতে উনার তো শেষ বয়স, জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, স্পিকার ছিলেন, তো জীবনের শেষ প্রান্তে এসে তো জাতি অবশ্যই চায়। এখানে তো সবাই আওয়ামী লীগ না, সবাই বিএনপি না, আমরা সবাই বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ চায় অন্তপক্ষে আব্দুল হামিদ সাহেবের কাছ থেকে, উনি একজন সৎ ব্যক্তি জি। এবং সর্বজন স্বীকৃত ভালো মানুষ। জি। তো উনি একজন ভালো মানুষকে নির্বাচন কমিশন করবেন, একটা আইন করবেন নির্বাচনের জন্য, এবং সর্বজন স্বীকৃত একজন ভালো মানুষকে, যাতে বাংলাদেশের তারপরে নির্বাচনটা আপনি ইন্ডিয়ার এখন- মতো আপনি হয়, এখন আশাবাদী। আমেরিকার জনাব মতো গোলাম হয়। মোস্তফা, আপনার কি পাঠ মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য এবং তাদের মধ্যে নির্বাচন কমিশনের ব্যাপারটি উল্লেখ না থাকা? না, ওইটা দাদা যেটা বলছে আসলে আগে থেকে তৈরি করা থাকে। তারপর আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন একটা ভাইটাল ইস্যু, যেহেতু এখন এটা সরকার ইচ্ছা করলে হয়তো কিছু না কিছু টাচ দিতে পারতেন।
আমরা প্রত্যাশা করি মহামান্য রাষ্ট্রপতি একটা পোর খাওয়া রাজনীতিবিদ, রাজনীতি করতে করতে এখানে এসেছেন, হাইব্রিড কোনো নেতা নয়। ওনার কাছ থেকে আমরা প্রত্যাশাটা অনেক বেশি করি, হয়তো উনি চেষ্টা করলে পারবেন। তো সমস্যাটা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, বাংলাদেশের সংবিধানের একটা 18 1 2 3 4 5 6 সমস্ত কিছু বলা আছে, নিয়োগ দিবেন সব ঠিক আছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ, সুপারিশ, মতামত ছাড়া কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। রাইট। আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতির যে পরিমাণ আগ্রহী এবং যে বিষয়টি উনি চাচ্ছেন, আমি মনে করি যে উনি চান যে সমস্যাগুলির সমাধান হোক। রাইট, আপনি সেটা আগেও সেখান থেকে বলেছেন। আমি বিশ্বাস করি সরকার আরেকটু এগিয়ে আসবে। সরকার আরেকটু এগিয়ে আসবে, এগিয়ে সেটা আপনি আসবে, মনে করছেন? আসলে আমার মনে হয় যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হলে, সে নির্বাচন কমিশনের অধীনে সকল রাজনৈতিক দল যদি জাতীয় Right. নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে জয় পরাজয় যাই হোক যাই না হোক, কেন, সেটি আমরা সেটা আমরা দেখব। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো ডক্টর সায়ন্ত, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেছেন সরকারের ইচ্ছা অনুযায়ী দলীয় মেরুদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। আমাদের প্রশ্ন, সরকারের ইচ্ছা অনুযায়ী দলীয় লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠিত হতে পারে এমন কোন আভাস কি বিএনপি পেয়েছে, নাকি নেহায়েত অনুমানের ভিত্তিতে বেগম জিয়া এই কথা বললেন? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সায়ন্ত, বেগম জিয়া যে বললেন যে মেরুদণ্ড নিয়ে লোক নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে তা গ্রহণযোগ্য হবে না, সরকারের ইচ্ছা মতো যে লোক গঠন করা দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে, এটা কি তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলছেন না অনুমানের ভিত্তিতে? যে আপনি ওইটা উত্তর দেওয়ার আগে 30 সেকেন্ডে একটা মজার কথা আমি বলতে চাই, এটা লোভ সামলাতে পারছি না। আজকের দিনে সবচেয়ে বেশি মজা পেয়েছি, একটা হলো মিলন ভাই বললেন গণতন্ত্রের মানুষ পুত্র হচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমিও অনেক মজা পেয়েছি। আওয়ামী লীগ বলে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, দুইজন এখন ভাই বোন। এই মানুষ পুত্র এবং মানুষ কন্যা দেশে কি উপহার দিচ্ছে, এটা একটা মজার না, বিষয়। হাজার হাজার ব্রিজ আরেকটা হইতেছে, মজার কারওয়ান বিষয় হইতেছে, আছে। বড় বড় না, রাস্তা আপনি কিন্তু হইতেছে। সামনে বেগম জিয়া কি দুই করছে? ভাই বোন মিলে বেগম জিয়া কি করছে ওটা বলেন, উন্নয়ন কি করছে বেগম জিয়া? উপজেলা বাতিল করছে, আমরা রাস্তাঘাট বাতিল করছে। পরবর্তীতে যে নির্বাচন কমিশন আসবে তারা আমাদের মতো হবে, এটা বিডি নিউজের রিপোর্ট, উনি বলছেন। এই দুইটা খুবই মজা পেয়েছি, এবং যদি ওনাদের মতো হয় তাহলে ওই নির্বাচন কমিশন এই দেশের আদৌ দরকার আছে। ডক্টর সায়ন্ত, আমি 30 সেকেন্ড আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রকিব সাহেবের নির্বাচন, যিনি যে প্রধান নির্বাচন কমিশন ছিলেন, আপনারা 6টি বড় বড় শহরে জিতেছেন। নির্বাচনে যেগুলিতে অংশগ্রহণ করেছেন তার মধ্যে হেরেছেন সর্বশেষ নারায়ণগঞ্জের নির্বাচনের মধ্যে, যেগুলিতে অংশগ্রহণ করেছেন সেগুলিতে। তারপরও রকিব সাহেবকে এত খারাপ বলার কারণ কি? ইউনিয়নের উপজেলাতে দানের নির্বাচন হয় নাই, বা সেগুলির মধ্যে অনেক রকম আপনারা কিছুতে অংশগ্রহণ করেছেন, মানে রকিব সাহেবকে এত খারাপ বলার কারণ কি? এটা একটা চমৎকার কথা বলেছেন। ব্যক্তি রকিব সাহেব খারাপ কিনা তার আগে আমি যেটা মনে নির্বাচন করি, কমিশনে আপনারা অংশগ্রহণ করেছেন, নির্বাচনকালীন সরকার যারা থাকবে তারা যেমন রেজাল্ট এবং যেমন নির্বাচন চায় তেমন নির্বাচন উনি উপহার দিয়েছেন। আচ্ছা, তার উদাহরণ হচ্ছে ওই 4টি সিটি কর্পোরেশনে সরকার চায়নি 5টিতে, তারা চেয়েছিল সেখানে সুষ্ঠু নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হারলেও ক্ষমতার পরিবর্তন হবে না, সেটাকে দেখিয়ে বিএনপি বা দেশে বিদেশে আস্থা অর্জন করবেন। এবার আমি সংক্ষেপে আপনার মূল প্রশ্নের উত্তর দেই। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি যেটা বলছেন এইটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছেন কিনা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় এটি রাজনৈতিক ব্যক্তিরা আশঙ্কা থেকে অনেক সময় যে বক্তব্য করেন সেটি তেমন আশঙ্কাটা তৈরি করেছে ওবায়দুর রহমানের বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের, ওবায়দুল কাদেরের বক্তব্য, আওয়ামী লীগ নেতাদের অবস্থান, এবং এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ওবায়দুল কাদের বলছেন আজকে না, শুধু গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে টাইমলাইনটি দেখেন, আপনারা সবকিছু মনে থাকে ভালো। বেগম জিয়া যেদিন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে আসলে তার 10 দিনের মধ্যে তিনি বললেন যে সরকার কানে কানে তাকে কি বলে দিবে তা আমরা আস্থা রাখতে পারছি না। বিএনপি যেদিন দেখা করে আসলো তার পরের দিনই ওবায়দুল কাদের বলছেন যে রাষ্ট্রপতি সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না, সেটা আগের দিনে বলেছেন, পরেও বলেছেন। কিন্তু সুতরাং পরবর্তীতে এসে সেখান থেকে শিফট করে এসে বলছেন উনি যেটা করবেন আওয়ামী লীগ মেনে নিবে। এখন ওইখানে আশঙ্কার জায়গাটা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে সিদ্ধান্ত নেবেন, নাকি তিনি সাবেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের এমপি হিসেবে সিদ্ধান্ত নেবেন? আশঙ্কাটা তৈরি হচ্ছে আওয়ামী লীগ সরকারে অতীতে যেই সব সিদ্ধান্ত নিয়েছে, কাজ করেছে, সেগুলোর কোনোটাই গণমুখী কিংবা গণতন্ত্রমুখী ছিল না। তখন ভুলে গিয়েছিলেন, যখন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে গেলেন তখন ভুলে গিয়েছিলেন? না, তখনও ভুলে যাননি। রাষ্ট্রপতির প্রতি বিএনপি আস্থা রাখছে, এখনো রাখছে, রেখেও তাদের আশঙ্কার কথা বলছে। মানুষ তো আসলে বোকা না, তারা সিদ্ধান্ত দিলে বুঝে ফেলবে যে সার্চ কমিটি কাদের নিয়ে হচ্ছে সেটা হচ্ছে। সুতরাং
এরকম সিদ্ধান্ত যাতে মহামান্য রাষ্ট্রপতি না দেন এই আশঙ্কা। ডক্টর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমি একটু সুভাষ দা আপনার কথা শুনতে চাইবো যে সবচেয়ে মজার বিষয় তো বলতে গেছেন ডক্টর সায়ন্ত, আমি একটা মজার বিষয় বলি। এই সংবিধানের এই কেতাবটারে একেবারে এরকম উল্টিয়ে দিয়ে যেই দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে সেই দল গণতন্ত্রের কথা বলে, খুব আশ্চর্য লাগে। বিচারপতি অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাসকে, তার মতন একজন ব্যক্তিকে যখন রাষ্ট্রপতি বানিয়েছিল বিএনপি, তখন খেয়াল ছিল না নির্বাচন কমিশন কেমন হওয়া লাগে? আর নির্বাচন কমিশনের যে বৈধতার বিষয়টি, বারবার যে প্রসঙ্গটা বলা হচ্ছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে আপনি কখনো কন্ট্রিবিউট করেননি। ভূয়া ভাই যেটা বললেন যে ধারাবাহিক প্রক্রিয়া, আরে আওয়ামী লীগ যখন 2001 সালে লতিফুর রহমান সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, তখন বিদ্যুৎ রেখে গেছে 4300 মেগাওয়াট, আর যখন বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে 3200 মেগাওয়াট। না, এই যে ধারাবাহিক বিষয় না, আমার কাছে তথ্য প্রমাণ নিয়ে আমি কথা বলছি। আমি এই যে ব্যাপারটি আরেকটা ব্যাপার যে কিছু বললেন নির্বাচন কমিশনার নিয়ে ব্যাপারে আওয়ামী লীগ স্পষ্ট বক্তব্য দিয়েছে যে রাষ্ট্রপতি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, রাষ্ট্রপতি ভালো মনে করবেন, সংবিধান অনুযায়ী আমার সাথে পরামর্শ করবেন। সেই ইতিহাস আওয়ামী লীগের আছে। কারণ আমি আগেই উল্লেখ করেছি, এম এ সাইদকে যখন বিচারপতি শাহাবুদ্দিন নাম প্রস্তাব করেছিলেন, এক মুহূর্ত দেরি হয়নি, তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মেনে নিয়েছিলেন। অতএব আওয়ামী লীগের অনেক নিজের ক্ষতি করেও বাংলাদেশের কি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের? কি ক্ষতি হয়েছে? লতিফুর রহমান সরকার ক্ষমতা নেওয়ার পরপরই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমস্ত উৎখাত করার চক্রান্ত হয়েছে। না, যাই হোক, একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। মিলন ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় নির্বাচন কমিশন কি আসলে সরকারের ইচ্ছা অনুযায়ী মেরুদণ্ডহীন লোক দিয়ে হবে কিনা? তার আগে তো শান্ত ভাইয়ের কথার উত্তর দিতে হবে আমাকে, এবং আমাকে দরকার হলে পরে বলতে দিয়েন না। শেষ আমাদের 25 সেকেন্ড বলেন আপনি তাড়াতাড়ি। আমার বক্তব্য হচ্ছে, এরশাদ সাহেব যখন 90-এ ক্ষমতা ছাড়ে, তখন 22 দলীয় জোট তারা কিন্তু বলছিল যে আপনি জনপ্রিয় কি জনপ্রিয় না, আপনি ক্ষমতা ছেড়ে নির্বাচন করেন, নির্বাচন করে প্রমাণ করেন। কিন্তু এরশাদ সাহেব যখন ক্ষমতা ছাড়লো, তাকে কি নির্বাচন করতে দেওয়া হয়েছিল? তারপর আপনি আসেন, বেগম জিয়া যখন 96-এ ক্ষমতা ছাড়ে, উনি কিন্তু একটা গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছিলেন, উনি কিন্তু আন্দোলনের বাইরে ক্ষমতা ছাড়েন। এরপর আসেন আপনি 2001-এ, যখন কি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছেন, উনি নর্মালি ছাড়ছেন। এরপর আবার 2006-এ কিন্তু বেগম জিয়া আবার আরেকটা আন্দোলনের মুখেই সে ক্ষমতা ছাড়ে। তার কারণ উনি ইয়াজউদ্দিন সাহেবকে যখন উনি বানালেন, এরপর কিন্তু পিছনে উনি কলকাঠি নাড়ছেন এবং এরশাদ সাহেবের নির্বাচন বাতিল করছেন। উনি নির্বাচন করতে পারবেন না, একটা গণ আন্দোলনের মুখে কিন্তু 2008 আসছে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে দেখিয়েছে যে কিভাবে আমাকে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করতে হয়। সেই চেষ্টায় 2013-তে এসে আওয়ামী লীগ সাকসেস হয়ে গেছে। তো এখন যে নির্বাচন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা থাকে না, আওয়ামী লীগ ঠিক আছে দেখেন যে যেই দুটি দল ক্ষমতা ছিল তাদের সময় মানুষের কি অবস্থা। আপনি বলছেন বটে, মানুষ যে ক্ষমতায় ছিল ওই সময় মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য করে 3 বেলা খাইতে পারছে এবং টাকা কিন্তু তারা উপার্জন করে দেখা গেছে, জমা রাখতে পারছে। পুরো উত্তরবঙ্গে মহঙ্গা ছিল, পুরো উত্তরবঙ্গে এখন কিন্তু কি অবস্থা? গ্যাসের বিল, বিদ্যুতের বিল, পানির বিল যেভাবে বাড়তেছে, আমি একটা কথা বলি, মানুষের অবস্থা নার্ভাস। আপনি তো প্রশাসনসূচকভাবে গণতন্ত্রের মানুষপত্র তাকে বলছেন, উনি নিজেও এটাকে পছন্দ করবেন না। এই কথা উনাকে ভালো লেফট করতে পারে সেটা বললেন, সেটা পছন্দ করবেন। যে আমরা একদম শেষ পর্যায়ে, আমরা যদি আপনি শেষ করেন। না ভাই, আমি মনে করি বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেই আশঙ্কাটা থেকেই যায়। সরকারে যারা থাকেন তাদের আচরণটা ওইরকমই হয়, আবার বিরোধী দলে যখন যারা থাকেন তাদের আচরণটা সেমই হয়, এটা খুব পরিবর্তন হয় না। আর রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগ থেকেই শেখ সেলিম সাহেব, তারপর রাষ্ট্রপতির কাছ থেকে আসার পর ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ সাহেবরা যেগুলি বলেছেন, তাতে এটি আশঙ্কাগুলি তৈরি হয়েছে। আমার একটি খুব আমি যেটা বলতে চাই, বারবারই আমরা নির্বাচন কমিশনকে নিয়ে আসতেছি, নির্বাচন কমিশনে যদি আপনাকেও সিসি করে রাখা হয়, তাহলেও কি আপনি পারবেন কিনা? সংবিধানে যেটা শান্ত সাহেব বলেছেন যে সরকার যেভাবে চায় তার বাইরে
না না, না। আমি এটা মানি না। নির্বাচন আমি এটা কমিশন মানি না। তার ক্ষমতা আছে, মেরুদণ্ড শক্ত তার হলে ক্ষমতা পারবে। আছে, সেই ক্ষমতা সে প্রয়োগ করে না। আমরা আইন আশা করতে করব যে হবে। আমরা আশা করব ভাইয়া যে ভাই, এরপরে যে নারায়ণগঞ্জের মতো নির্বাচন কিন্তু কমিশন হয়নি। আইন করতে হবে, আইন না করে নারায়ণগঞ্জের আপনি মতো স্বাধীন ভালো না করলে তো BNP সে যদি পারবে না। থাকা যেত। সে স্বাধীন, তাহলে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া, মেরুদণ্ড জনাব শক্ত সাবের আহমেদ থাকলে পারবে। মিলন, ডক্টর শান্ত সাক্কাত এবং শুভ সিংহ রায়, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।